ক্লাস তো আবার পরে দেখার তো স্কোপ থাকবেই। অলরাইট, সো আমরা যেটা বলতেছিলাম যে প্রিপারেশনের আজকে ইয়েটা আমরা একটু দেখি যে কোর্সের কন্টেন্টটা। এটা বোধহয় দেখতে পাচ্ছেন না স্ক্রিন? কোর্স কন্টেন্ট এখানে প্রথমে আমরা কি কি টপিক কভার করব কোর্সের মধ্যে ওই জিনিসগুলো দেওয়া আছে, এবং এখানে 34টা টপিক দেখতে পাচ্ছেন। আসলে আমাদের ক্লাস আমি বলছি যে আপনাদের ক্লাস হবে টোটাল হচ্ছে কতগুলি? 24টা বোধহয় শুনেছিলাম। 24, রাইট, 24টা। আর রেকর্ডেড ক্লাস থাকবে আপনাদের আরো 10টা, তো সব মিলে 34টা। 34 মিলে গেছে, তার মানে কিন্তু এটা না যে এখানে যে 34টা টপিক আছে প্রত্যেকটাতে আমরা একটা করে ক্লাস করবো, এরকম না। টপিক গুলো আসলে কি কি কভার করবো ওইটার জন্য সব টপিক এখানে দিয়ে রাখা। বাট সবগুলো টপিকই, যেমন এখানে আর্টিকেল নিয়ে একটা ইয়ে দেখতেছেন, বা এই কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে অনেকগুলো টপিক। এই 5টা ক্লাসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কভার করবো জিনিসটা এরকম না। এখানে হয়তো 2টা ক্লাস বা 3টা ক্লাসে শেষ হয়ে যাবে। এই 34টা টপিক অ্যাকচুয়ালি আমরা 14টা ক্লাসে কভার করবো আর কি। আর রেকর্ডেড ভিডিও যেগুলি থাকবে 10টা লেসন আর কি, ওইখানে হচ্ছে যে আমি অ্যাডের মধ্যে বলছি যে এই কোর্সে আমরা 800 গ্রামার কোয়েশ্চেন সলভ করবো। ওইখানে রেকর্ডেড ভিডিও গুলোতে আসলে কিছু কোয়েশ্চেন সলিউশন থাকবে, কোয়েশ্চেন সলভ করা এবং এক্সপ্লেইন করা, এক্সপ্লেনেশন সহ কোয়েশ্চেনের সলিউশন। আর সাথে সাথে টুকিটাকি গ্রামেটিক্যাল টিপস গুলি, যেই রুলের আমরা কোয়েশ্চেন সলভ করছি ওই রুলগুলো আবার একটু রিভিউ করা। সো এখানে পয়েন্টটা যেটা যে 24টা ক্লাস আমাদের থাকবে, এই 24টা ক্লাসে আমরা এই 34টা টপিক কভার করবো আর কি। আর ক্লাসগুলো হচ্ছে আপনার আমি যেটা করাই যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে করা আর কি। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে যে আমরা গ্রামারের জন্য আলাদা ক্লাস করতেছি, ভোকাবুলারির জন্য আবার আলাদা ক্লাস করতেছি, একটাকে আরেকটার সাথে রিলেট করতে পারছি না, এরকম যাতে জিনিসটা না হয়। তো কোর্সের মধ্যে যেটা হবে যে আমরা গ্রামারের ক্লাসে কিছু ভোকাবুলারি শিখবো, আবার গ্রামারের যে রুলগুলো শিখলাম সেগুলো দিয়ে আবার রাইটিং এর কিছু প্র্যাকটিস আমরা করব। সো ইন্টিগ্রেটেড মানে সবকিছু একসাথে সমন্বিত আর কি, যে একটার সাথে আর একটা রিলেট করে কাজগুলি করা আর কি। আর এইভাবে ছাড়া আসলে জিনিসগুলো ঠিক ভালো মতো শেখা হয় না, এই কারণেই অ্যাপ্রোচটা এটা আমার। আর এছাড়া ওরকম থাকবে যে গ্রামারের কিছু ক্লাস থাকবে হয়তো যেখানে এক্সক্লুসিভলি আমরা গ্রামার নিয়ে আলোচনা করতেছি, টপিকটা হয়তো একটু কমপ্লিকেটেড, অন্য কিছু ওখানে নিয়ে আসা যাচ্ছে না। তো ভোকাবুলারির কিছু ক্লাস থাকবে যেখানে আমরা শুধু ভোকাবুলারি নিয়ে আলোচনা করতেছি। সাপোজ ভোকাবুলারি কোয়েশ্চেনের মধ্যে আপনার সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে কিছু কোয়েশ্চেন আসে, দেখছেন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আপনার শুধু কোয়েশ্চেনের মিনিং জানা থাকলে হয় না, ওখানে আবার কি করা লাগে যে কিছু রুলস, কিছু স্ট্র্যাটেজিস জানা লাগে। সেই জিনিসগুলো দেখার জন্য আমরা হয়তো যে ক্লাসটাতে সেন্টেন্স কমপ্লিশন শুরুর ক্লাস, যেটা শুধু সেন্টেন্স কমপ্লিশনই করতেছি আর কি, ওখানে গ্রামারের ফোকাস তেমন একটা নেই। অল্প কিছু ক্লাস ওরকম থাকবে যেখানে হচ্ছে যে আপনার এক্সক্লুসিভলি গ্রামারের ক্লাস বা এক্সক্লুসিভলি ভোকাবুলারি ক্লাস হচ্ছে এরকম। টপিকের মধ্যে ওখানে দেখেন যে আমি ওই জিনিসগুলো একটু নিচের দিকে রাখছি আর কি, যে এই 28 থেকে 31 যে টপিকগুলি আর কি। এখানে 28 নাম্বার অ্যানালজি ক্লাসটা, এই ক্লাসে আমাদের কোনো গ্রামারের ডিসকাশন আমরা করবো না আর কি। সেন্টেন্স কমপ্লিশন এখানে শুধু সেন্টেন্স কমপ্লিশনই থাকবে, বাট গ্রামারের অন্যান্য ক্লাসের মধ্যে আবার কিছু অ্যানালজি সলভ করা, কিছু সেন্টেন্স কমপ্লিশন সলভ করা, এই জিনিসগুলো আমরা করবো। রাইটিং এর লাস্টে যে 3টা টপিক আছে, এই টপিকগুলো এই ক্লাসে আর অন্য কিছু হবে না, মানে এখানে আমরা গ্রামার ভোকাবুলারি নিয়ে তেমন, ভোকাবুলারি থাকবে, গ্রামার নিয়ে তেমন কিছু আলোচনা হয়তো করবো না। So this is going to be the overall approach of the class.
এইটা নিয়ে আপনাদের কোয়েশ্চেন থাকলে বলেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই? যে কোনো স্যার এই কোয়েশ্চেন? মুহূর্তে তো আসলে বোঝা যাচ্ছে না, যখন শুরু হবে বা অ্যাকচুয়ালি ফিল্ডে যাব তখন আসলে বোঝা যাবে যে কি অবস্থা হচ্ছে আমার। তো এখন মাথায় না আসলে যখন মনে আসবে তখন জিজ্ঞেস করলেও হবে। আর জিনিসগুলো অ্যাকচুয়ালি কোর্সটা তো ইন্টারঅ্যাক্টিভ, সো এখানে ফিক্স কোনো রুল নেই, এটা এইভাবেই হবে বা এটা এইভাবেই করবো এরকম না। এটা হচ্ছে যে আপনাদের নিড অনুযায়ী অনেক কিছু হয়তো চেঞ্জ হবে। এটা খুবই স্বাভাবিক একটা জিনিস যে একটা ক্লাসরুমে অনেক ধরনের অনেক লেভেলের স্টুডেন্ট থাকে, সবার লার্নিং স্পিডটা একরকম হয় না। সবাই কেউ একটু ফাস্ট লার্নার হয়, কুইক লার্নার হয়, কেউ আবার একটু স্লো লার্নার বা অত পেসে আগাইতে পারে না। তো ক্লাস যখন শুরু হবে তখন তো অনেক কিছুই অনুযায়ী অ্যাডজাস্টেড হয়ে যাবে। আপনাদের আহ, এখন আমরা ক্লাসে কিভাবে করবো, একটু কিছু জিনিস যে একটা স্যাম্পল কোয়েশ্চেন আমরা দেখি না, আমি একটু পড়াই। ফাইলটা তো আছে আপনাদের কাছে, ওখানে যে ওখান থেকে দেখতে পারেন বা স্ক্রিন থেকেও দেখতে পারেন, আমি স্ক্রিনে শেয়ার করছি। এটা একটা গ্রামারের কোয়েশ্চেন, এই স্যাম্পল কন্টেন্ট সেকেন্ড পেজে। স্ক্রিনে আশা করি কোয়েশ্চেনটা সবাই দেখতে পাচ্ছেন। প্রথম কোয়েশ্চেনটা যেটা, ওয়ান ক্যানট সি থ্রু ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালস বাট লাইট ক্যান পাস থ্রু ইট, পাস থ্রু ড্যাশ। তো এখানে অ্যান্সার চয়েসের মধ্যে সবগুলোই দেখছি আমরা প্রোনাউন, ইট, ইটসেলফ, দেম, দেমসেলফ। কারেক্ট প্রোনাউন এটা এখানে কোনটা হবে? ইট মেবি। মহেন্দ্র বলছে ইট। আর কারো কোনো অ্যান্সার? স্যার ইট। আরেকজন ইট। আর কারো? স্যার ইট। আবারও আরেকজন ইট। ও, তিনজন। অলরাইট, সো ইট কেন হবে কেউ একজন এক্সপ্লেইন করেন তো। স্যার এখানে তো ট্রান্সপোলেন্ট ম্যাটেরিয়ালস কোনো কিছু বোঝাচ্ছে, তো সেটার হিসেবে তো আমরা মোটামুটি ইটকেই পাই। ইটসেলফ অথবা দ্যাম অথবা দ্যামসেলফ তো এগুলো যায় না, যেহেতু আমাদের ট্রান্সপোলেন্ট ম্যাটেরিয়ালস রয়েছে। এই ওয়ার্ডটির জন্য আমি চুজ করেছি এটি। ওকে, সো এখানে প্রোনাউন যেটা দরকার সেটা হচ্ছে ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালস, এই নাউন ফ্রেজটার জন্য একটা প্রোনাউন দরকার, তাই না? ইট তো একটা সিঙ্গুলার প্রোনাউন, ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালস এটা তো ম্যাটেরিয়ালস বলতে তো আমরা এখানে প্লুরাল দেখতেছিলাম। জি, তো আপনি প্লুরাল নাউনের জন্য সিঙ্গুলার সিঙ্গুলার ও কিভাবে নেবেন? মানে প্রোনাউনের এগ্রিমেন্ট, নাম্বারের এগ্রিমেন্ট তো থাকবে না তাহলে। জি স্যার, চিন্তা করি। আমরা জানি যে সিঙ্গুলার নাউনের জন্য সিঙ্গুলার প্রোনাউন নিতে হয়, প্লুরাল নাউনের জন্য প্লুরাল প্রোনাউন নিতে হয়। তো এখানে লাইট ক্যান পাস থ্রু, তাহলে তো স্যার দ্যামসেলফ। themselves, রিফ্লেক্সিভ নিয়ে নিলেন। আবার রিফ্লেক্সিভটা আমরা কখন ইউজ করি, যে আই ক্যান ডু ইট মাইসেলফ, মানে সাবজেক্ট এবং অবজেক্টে যখন একই লোক আসে তখন রহিম ক্যান ডু ইট হিমসেলফ, তখন হচ্ছে এটা। এখানে সাবজেক্ট তো এই ক্লজে হচ্ছে লাইট, লাইট ক্যান পাস থ্রু, লাইট হচ্ছে সাবজেক্ট। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন তো আমাদের দরকার নেই। তো কারেক্ট অ্যান্সার তাহলে দেম, তাই না? তো দেম এটা আসলে মানে ম্যাটেরিয়ালস, এটা প্লুরাল খেয়াল করার পরে দেম মনে হচ্ছিল না কেন? মানে এরকম কি কারো ধারণা হচ্ছিল যে এই যে ম্যাটেরিয়ালস দে দেম এগুলিতে শুধু পার্সনের জন্য হয়, এরকম আইডিয়া কি কারো ছিল নাকি? এরকমটা তো অনেকটাই, কারণ ম্যাটেরিয়ালস বলতে সেজন্য অবজেক্টিভস এর জন্য আমরা ইট মনে হয় চুজ করছিলাম। ও আচ্ছা, দে এটা আসলে শুধু পার্সনের জন্য ইউজ হয় না, মানে থার্ড পার্সন প্লুরাল যে কোনো কিছুর জন্যই আমরা
দে ইউজ করতে পারি। এটা আপনার পার্সন হোক, অ্যানিম্যাল হোক, বা কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট হোক, কোনো জড় বস্তু হোক, সবকিছুর জন্যই আমরা দে দেম এগুলি ইউজ করতে পারি। সো জিনিসটা আসলে শুধু পার্সনের জন্য ইউজ করা যাবে, জিনিসটা এরকম না। ওকে, সো ওকে, কারেক্ট সো অ্যান্সার এখানে তাহলে সি, তাই না? দেন ওকে, সো গ্রামারের কোয়েশ্চেন এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে তো আসে, আবার এই যে পিন পয়েন্ট এরর বা এরর আইডেন্টিফিকেশন এইভাবেও আসে, তাই না? সেকেন্ড কোয়েশ্চেনটা একটু দেখেন তো সবাই, যে ইয়েলো জার্নালিজম ওয়াজ এ ফর্ম অফ নিউজ রিপোর্টিং। ইট emphasized the spectacular aspects of the news. এখানে এরর কোথায় আছে আমাদের বের করতে হবে। এরর যদি না থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে ই। স্যার সি নাম্বারে। সিতে এরর আছে কেন? স্যার রিপোর্টিং এর পরে হুইচ আসার কথা না, ইট দিয়েছে। ইটা আসলে সমস্যা কি? সরি, অ্যান্টিসিডেন্ট কে ফলো করে হুইচ, ও ধরনের একটা লিংক আপ থাকতো তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মাজহারুল ঈদ বলছে। আর অন্য কারো অন্য কোনো অ্যান্সার এখানে? ইয়েলো জার্নালিজম ওয়াজ এ ফর্ম, এটার মধ্যে এরর দেখা যাচ্ছে না। ফর্ম অফ নিউজ রিপোর্টিং, দিস ইজ অলসো ওকে। আর ইয়ে যেটা বললো, মাজহার যেটা বললো যে এখানে ইট না হুইচ হওয়া উচিত। তাহলে স্যার ডি তে কি প্রবলেম? এখানে নিউজ তো মানে নিউজ একবার ইউজ করেছি, আবার ইউজ করেছি, সেক্ষেত্রে কি এখানে নিউজের পরিবর্তে দ্য নিউজ ডি? নিউজ এখানে ইউজ করা যাবে, স্পেকুলার অ্যাসপেক্টস অফ দ্য নিউজ। কিন্তু নিউজ রিপোর্টিং, এখানে অন্য কোনো প্রোনাউন ইউজ করলে আসলে কনফিউজিং হয়ে যেত যে প্রোনাউনটা কার জন্য ইউজ করা হচ্ছে। সো নিউজ ইজ ওকে। অ্যাকচুয়ালি অ্যান্সার ওয়াজ কারেক্ট, মানে এখানে ইয়ে মাজহার যেটা বলছে সি অ্যান্সার হবে। আর ওইটা এক্সপ্লেনেশনটা যেটা, ওইটা অ্যাকচুয়ালি একটু মডিফিকেশন দরকার এক্সপ্লেনেশনের। এখানে দেখেন যে এই জায়গাটা, ইয়েলো জার্নালিজম ওয়াজ এ ফর্ম অফ নিউজ রিপোর্টিং, এটা আলাদাভাবে নিজে একটা সেন্টেন্স হতে পারে না? জি পারে। সেন্টেন্সের বাকি অংশটা নেই, শুধু এইটুকু আমি বললাম, তাহলে এটা আলাদাভাবে একটা সেন্টেন্স হইতে পারবে না? ওকে, সেন্টেন্সের যেই অংশটা, যেই ক্লজটা আলাদাভাবে নিজে একটা সেন্টেন্স হইতে পারে, এটাকে আমরা কি বলি, যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? বা মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে নিজে নিজে আলাদাভাবে একটা সেন্টেন্স হয়ে যেতে পারে। আবার দেখেন যে ইট এমফাসাইজ দ্য স্পেকটেকুলার অ্যাসপেক্টস অফ দ্য নিউজ, এইটাও কিন্তু আলাদাভাবে একটা সেন্টেন্স হইতে পারে। এইটার মিনিংটা অন্য অংশটার উপরে ডিপেন্ডেন্ট না, সো এইটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এখানে কানেক্ট করা হয়েছে কি দিয়ে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্সে একসাথে আসলে সেটা একটা সেমিকোলন দিয়ে কানেক্ট করা যেতে পারে, অথবা একটা কনজাংশন দিয়ে, এন্ড, বাট, এই জিনিসগুলো দিয়ে কানেক্ট করা যেতে পারে। কিন্তু পাশাপাশি এরকম দুইটা রেখে দেওয়া, এইটা আসলে করা যায় না। এগুলিকে বলে রান অন সেন্টেন্স আর কি। রান অন সেন্টেন্স মানে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে দুইটাকে কোনো কনজাংশন দিয়ে বা কোনো পাংচুয়েশন দিয়ে কানেক্ট করা হয় না, এগুলি একটা আরেকটার উপরে উঠে গেছে আর কি। রান অন বলতে এটা আর কি। তো এখানে সেন্টেন্সটা আসলে রান অন ছিল। ইয়ে যেটা বললো যে এখানে ইট না হয়ে হুইচ দেওয়া দরকার, তো হুইচ দিলে যেটা হইতো আর কি, যে হুইচ এমফাসাইজড, হুইচ দিয়ে তখন কিন্তু পরেরটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যেত। সো তখন আর সেন্টেন্সটা রান অন থাকতো না আর কি। যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট তো একসাথে যেতেই পারে, তখন হুইচটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটাকে মেইন ক্লজের সাথে কানেক্ট করছে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জি স্যার। ফাইন। সো গ্রামারে এই গ্যাপ ফিল দিয়ে কোয়েশ্চেন থাকে, এরর আইডেন্টিফিকেশন বা পিন পয়েন্ট এররের কোয়েশ্চেন থাকে, আর একটা টাইপের কোয়েশ্চেন থাকে হচ্ছে এরকম, তাই না? এটা সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলে, এই জিনিসগুলো জিম্যাটে থাকে বেসিক্যালি।
এখানে দেখেন তো যে presenters at the seminar, one who is blind will demonstrate adaptive equipment that allows visually impaired people to use computers. Who, one who, এই জায়গাটা আন্ডারলাইন করা। আমরা দেখবো যে এখানে এটা এই সেন্টেন্স অনুযায়ী এই অংশটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অ্যান্সার চয়েস এ তে হুবহু এই জিনিসটাই দেওয়া আছে, তো এটাকে আমরা অ্যান্সার দিব। যদি ঠিক না থাকে তাহলে মডিফিকেশনটা কিরকম দরকার? ঠিক তো নেই স্যার, ভুল নাই? মানে ভুল আছে। প্রেজেন্টার্স এট দ্য সেমিনার, এখানে তো অনেকজনকে বোঝাচ্ছে। ওয়ান হু, Right, right. ওয়ান অফ দেম বি হওয়া উচিত বলে আমার কাছে মনে হচ্ছে। ওয়ান অফ দেম হু। one of them who, তো ওকে, একজন বললো one of them who, বাকিদের কার কি অ্যান্সার? প্রোনাউনে হু হুম দিয়ে অনেক কোয়েশ্চেন থাকে, তাই না? হু হবে না হুম হবে, এটা প্রোনাউনের খুব কমন একটা কোয়েশ্চেন, অনেক এক্সামেও আসে। হু হবে না হুম হবে, এটা বোঝার উপায় কি, আসলে বের করতে হয় কিভাবে? হু তো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট ফর্ম হু এর, আর হু এর অবজেক্ট ফর্ম হচ্ছে হুম, তাই না? সেন্টেন্সে আসলে সাবজেক্ট যদি লাগে তাহলে আমরা হু ইউজ করি, যদি অবজেক্ট লাগে তাহলে হুম ইউজ করি। সাবজেক্ট লাগবে না অবজেক্ট লাগবে, এটা বের করা হচ্ছে আমাদের কাজটা। সো এই জায়গাটাতে আসলে ওয়ান হু ইজ ব্লাইন্ড, এই জায়গাটায় সাবজেক্ট লাগবে না অবজেক্ট লাগবে, সেটা যদি আমরা ডিসাইড করে ফেলতে পারি। ও, এই প্রেজেন্টার তো সাবজেক্ট তো আছেই স্যার, তাহলে তো অবজেক্ট লাগে। আচ্ছা, প্রেজেন্টার একটা সাবজেক্ট আছে, এখানে দেখেন সেন্টেন্সে এই যে এখানে একটা কমা দেখতেছেন না, হুম, এখানে আর একটা কমা, তার মানে এবং ডাবল কমা থাকলে কিন্তু এটা হচ্ছে একটা ব্র্যাকেটের মতো, যে মাঝখানে বাড়তি ইনফরমেশন আছে আর কি। প্রেজেন্টার্স এট দ্য সেমিনার উইল ডেমনস্ট্রেট, এই যে প্রেজেন্টার্স এর কথা বলতেছেন, এই প্রেজেন্টার্স এর ভার্ব কিন্তু হচ্ছে উইল ডেমনস্ট্রেট। আর এখানে ব্র্যাকেটের কথা যে আমরা বলতেছিলাম, দুইটা কমার মাঝখানে যে জিনিসটা আছে, এখানে এই ইজটা কিন্তু একটা ভার্ব। সেন্টেন্সে নর্মাল হিসাবটা হচ্ছে ইকুয়েশনের মতো, যে যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো ফাইনাইট ভার্ব থাকবে আর কি। তো আপনার একটা সেন্টেন্সে যদি তিনটা ভার্ব থাকে, তিনটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে তিনটা সাবজেক্ট আসবে। কখনো এরকম হবে না যে তিনটা ভার্ব আছে কিন্তু দুইটা সাবজেক্ট আসছে, বা দুইটা ভার্ব আছে একটা সাবজেক্ট আসছে। আর এখানে যে ব্র্যাকেটের মধ্যে আমরা ব্র্যাকেটের কথা বলতেছি, দুইটা কমার মাঝখানে, এটা কিন্তু বাড়তি একটা ক্লজ। এই ক্লজটাতে একটা ভার্ব আছে, তার মানে এখানে একটাই সাবজেক্ট লাগবে। তো সেই সাবজেক্টটা এখানে দুইটা সাবজেক্ট প্রোনাউন আমরা দেখছি, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে হু। তো একটা ভার্বের জন্য একই ক্লজে তো দুইটা সাবজেক্ট থাকতে পারে না। আপনার প্রথমে যেটা মনে হয়েছিল বি, ওখানেও দেখেন যে ওয়ান একটা সাবজেক্ট, ওয়ান অফ দেম একটা সাবজেক্ট, এটা একটা ফ্রেজ, আবার হু আর একটা আর সাবজেক্ট। একটা সাবজেক্ট, প্রবলেম কিন্তু সলভ হয় নাই ওখানে। তাহলে ওয়ান অফ হোম। তাহলে আমাদের অ্যান্সার চয়েস এমন একটা দরকার যেখানে এখানে ওয়ান হু দুইটা সাবজেক্ট না থেকে একটা সাবজেক্ট আছে, ওইটা কোথায় আছে? ওয়ান অফ হোম দিলেই তো স্যার কভার করে, তাহলে ওয়ান একটা সাবজেক্ট এবং হোম। ওয়ান অফ হুম, ওয়ান অফ হুম তো একটা ফ্রেজ, অফ হুম তো আর সাবজেক্ট হবে না, তাই না? জি, তো এখানে একটাই সাবজেক্ট, ওয়ান অফ হুম, এবং কারেক্ট অ্যান্সার এইটাই। সো হু হুম এর রুলটা যদি পড়া থাকতো, বা এমনি কোর্সের মধ্যে আমরা পড়বো এগুলি, এই জিনিসটা আরো তাড়াতাড়ি ফাইন্ড আউট করা যেত আর কি, বোঝা যেত। রুলটা হচ্ছে যে আপনার যতগুলি ভার্ব থাকবে ততগুলি সাবজেক্ট লাগবে সেন্টেন্সে, তো সাবজেক্ট আর ভার্বের হিসাবটা বের করে ফেলা তাড়াতাড়ি। তো তিনটা প্রোনাউনের কোয়েশ্চেন আমরা দেখলাম, গ্রামারের কোয়েশ্চেন এগুলি।
এখানে দেখেন যে এগুলি পড়তে পড়তে আমরা কিছু নতুন ওয়ার্ডও দেখছি। ইম্পেয়ার্ড, ভিজুয়ালি ইম্পেয়ার্ড বলতে কি বোঝায়? স্যার অক্ষম। ইম্পেয়ার্ড মানে অক্ষম, হ্যাঁ, হ্যান্ডিক্যাপড। মানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে দৃষ্টি প্রতিবন্ধী অ্যাকচুয়ালি, তাই না? জি স্যার। এর আগের কোয়েশ্চেনে spectacular items of the aspects of the news, spectacular aspect বলতে কি বোঝায়? spectacular মানে কি? দৃষ্টিনন্দন। দৃষ্টিনন্দন, হ্যাঁ বলা যায়, যে যেটা দেখতে খুব সুন্দর, তাই না? ওকে, এখানে দেখেন যে স্পেক দিয়ে অনেকগুলো ওয়ার্ড কিন্তু হয়। আমি পরের পেজে একটা জিনিস আছে, এখানে স্পেক এই রুটটা দিয়ে যে ওয়ার্ড গুলো হয়, ওই ওয়ার্ড গুলো, রুট হচ্ছে আপনার একটা নিজে কোনো একটা ওয়ার্ড না, কিন্তু এগুলি হচ্ছে যে আপনার কোন একটা ওয়ার্ডের মধ্যে থাকে এবং ওয়ার্ডের মিনিং গুলো এই রুটের মিনিং যেটা সেইটার সাথে রিলেটেড হয়। স্পেক মানে টু সি অর টু লুক, কোনো কিছু দেখার সাথে রিলেটেড কোনো কিছু আর কি। তো স্পেক দিয়ে এখানে দেখেন যে প্রথমে একটা ওয়ার্ড আমি রাখছি যে পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভ মানে কি এমনি আগে যদি জানা থেকে থাকে ভালো। পার এমনিতে এটা হচ্ছে প্রিফিক্স ওয়ার্ডটার। পার মানে হচ্ছে থ্রু। থ্রু মানে হচ্ছে কি ভিতর দিয়ে কোনো কিছু, তাই না? যেমন এই থ্রু, এই ওয়ার্ডটার ভিতর দিয়ে আমি একটা লাইন টানলাম এরকম। স্পেক কোনো কিছুর ভিতর দিয়ে দেখা, তা কোনো কিছুর ভিতর দিয়ে যখন আমরা দেখি তখন কি আমাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়, বা ওইটার পরিপ্রেক্ষিত বা পটভূমিকাটা আমরা বুঝতে পারি। তো পার্সপেক্টিভ মানে ওই কারণে দৃষ্টিভঙ্গি বা পরিপ্রেক্ষিত বা পটভূমি এরকম। পার্সপেক্টিভ দিয়ে দুইটা সেন্টেন্স এখানে দেওয়া আছে যে হার অ্যাটিটিউড লেন্ডস এ ফ্রেশ পার্সপেক্টিভ টু দ্য সাবজেক্ট। তার অ্যাটিটিউডটা এই সাবজেক্টের উপরে একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে আর কি। হি রাইটস ফ্রম এ মার্কসিস্ট পার্সপেক্টিভ, সে মার্কসীয় দৃষ্টিভঙ্গি থেকে লেখে বা মার্কসীয় পটভূমিকায় লেখে। এখানে অনেকগুলো ওয়ার্ডই এরকম আছে, দেখেন যে এই একটা রুট ধরে আমরা যদি এই রুটের সাথে রিলেট করে পড়ি তাহলে এখানে টোটাল 13টা ওয়ার্ড দেওয়া আছে এবং সবগুলোই পরীক্ষায় আসে এই ধরনের ওয়ার্ড আর কি। স্পেকুলেশন, এই ওয়ার্ডটা কি আগে জানা ছিল কারো? স্যার জল্পনা কল্পনা এই ধরনের জিনিস জানতাম। হ্যাঁ, জল্পনা কল্পনা, ভেরি গুড, ভেরি গুড। যে কোনো কিছু যে এক্সপার্টরা স্পেকুলেট করতেছে যে এই বছর শেষ নাগাদ করোনা সংক্রমণের হার অর্ধেকে নেমে আসবে। Experts are speculating that the rate of the number of corona affected people will come down to half by the end of this year. এরকম আমরা বলতে পারি, তাই না? সাসপিশিয়াস এটা পরিচিত ওয়ার্ড, তাই না? হ্যাঁ স্যার, এটা পরিচিত। রাইট। এখানে এই যে আমরা স্পেক দিয়ে শুরু করছি, রুটটা আসলে স্পেক, এবং এই স্পেকটা কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে এটা যে স্পেক, এসপিআইসি, সব ওয়ার্ডে এসপিইসি না, কিছু কিছু ওয়ার্ডে এসপিআইসি হয়ে যায়, যেমন সাসপিশিয়াস এটা এসপিআইসি। স্পেকট্রাম মানে এখানে বর্ণালী লেখা আছে। স্পেকট্রাম অ্যাকচুয়ালি বর্ণালী ছাড়া, এটা বর্ণালী মানে লাইটকে ভেঙে ফেললে প্রিজমের মধ্যে দিয়ে যখন পাস করে তখন কি 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়, এটাকে আমরা স্পেকট্রাম বা বর্ণালী বলি। স্পেকট্রামের একটা ফিগারেটিভ মিনিং আছে, মানে রূপক অর্থে ইউজ হয় আর কি।
এই সেন্টেন্সটাতে দেখেন তো স্পেকট্রামের মিনিংটা কি, যে ওয়াইড স্পেকট্রাম অফ ওপিনিয়ন ওয়াজ রিপ্রেজেন্টেড এট দ্য মিটিং। এখানে স্পেকট্রাম বলতে কি বোঝায়? সম্পূর্ণ বিভিন্ন ধরনের মতবাদ। এরকম কি? বর্ণালী বলতে তো আমরা ওই যে ছোটবেলায় অ্যাব্রিভিয়েশন করছিলাম না, কি জানি, VIB, মানে ভায়োলেট, YOR ব্লু। হ্যাঁ, 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 থ্রি বেসিক YOR কালার, রাইট, RGB থিওরি। রাইট। এগুলি কি একটা ওয়াইড রেঞ্জ, মানে রেঞ্জ অফ কালার, তাই না? হুম। স্পেকট্রামের আর একটা মিনিং হয় হচ্ছে রেঞ্জ। তো এখানে বলছে যে ওয়াইড স্পেকট্রাম অফ ওপিনিয়ন, মানে হচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ ওপিনিয়ন। এখানে যেমন রেঞ্জ অফ কালার আক্ষরিক অর্থে বোঝাইলে, আর রূপক অর্থে হচ্ছে যে আপনার এখানে রেঞ্জ অফ ওপিনিয়ন, স্পেকট্রাম অফ ওপিনিয়ন মানে হচ্ছে রেঞ্জ অফ ওপিনিয়ন, মানে অনেক ধরনের ওপিনিয়ন এই মিটিং এ রিপ্রেজেন্টেড হয়েছিল। সো রেঞ্জ এই কথাটা আমরা সম্পূর্ণ সব জায়গায় সাধারণত সবাই ইউজ করে। আপনি যদি রেঞ্জ ইউজ না করে স্পেকট্রাম ইউজ করেন, আপনার লেখাটা একটু অন্যদের চেয়ে আলাদা হবে, ভালো হবে লেখাটার মান, এবং সাথে সাথে আপনার এটা ভোকাবুলারি কোয়েশ্চেন হিসাবে আপনার আসতেই পারে পরীক্ষায়। রেট্রোস্পেক্ট মানে কি? স্পেক্টের সাথে রেট্রো যোগ করা হয়েছে। রেট্রো অ্যাকচুয়ালি আপনাদের এখানে সায়েন্স পড়ুয়া কে কে আছেন? আমি আছি স্যার। আচ্ছা, ফিজিক্সের মধ্যে রেট্রো কথাটা বোধহয় পড়ছেন। কোথায়? রেট্রোগেট মোশন। রেট্রো মানে হচ্ছে আসলে পিছনের দিকে, একটা সামনের দিকে যাওয়া আর একটা হচ্ছে পিছনের দিকে যাওয়া। ফরওয়ার্ড মোশন আর ব্যাকওয়ার্ড মোশন, ব্যাকওয়ার্ড মোশন যেটা ওইটাই হচ্ছে রেট্রোগেট মোশন। রেট্রোস্পেক্ট মানে হচ্ছে যে তাহলে রেট্রো যেহেতু পিছনের দিকে, তাহলে স্পেক্ট হচ্ছে যে পিছনের দিকে দেখা আর কি। তো এটা অ্যাকচুয়ালি যে অতীত সম্পর্কে বর্তমানের যে ধারণা, সেটা হচ্ছে বর্তমানের ধারণা বা বর্তমানে আমাদের যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে রেট্রোস্পেক্ট আর কি। এখানে সেন্টেন্সটা দেখেন যে আই এম শিওর মাই ইউনিভার্সিটি ডেজ সিম হ্যাপিয়ার ইন দ্য রেট্রোস্পেক্ট দেন দে রিয়েলি ওয়্যার। ইউনিভার্সিটি দিনগুলো, এটা অতীতের দিন, ওইটা সম্পর্কে এখন যখন আমি ভাবতেছি এটাকে হ্যাপিয়ার মনে হচ্ছে, ইন দ্য রেট্রোস্পেক্ট এটাকে হ্যাপিয়ার মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এইটা এতটা হ্যাপি ছিল না হয়তো, তাই না? দেন দে রিয়েলি ওয়্যার, মানে আসলে তারা যতটা হ্যাপি ছিল তার চেয়ে অনেক বেশি হ্যাপি মনে হয় এখন। ওকে, এরপরে সার্কামস্পেক্ট, এটার মানে আমরা দেখতেছি সতর্ক। সার্কাম স্পেক্টে মানে সতর্ক কিভাবে হইল? সার্কামফারেন্স মানে কি? অবস্থা। না, সার্কামস্ট্যান্স মানে হচ্ছে অবস্থা, সার্কামস্ট্যান্সেস। স্ট্যান্স মানে হচ্ছে অবস্থা, এর সাথে যখন আমরা সার্কাম যোগ করে দিই, এটা অ্যাকচুয়ালি মিন করে পারিপার্শ্বিক অবস্থা। সার্কামফারেন্স হচ্ছে যে আপনার একটা সার্কেলের পরিধি, তাই না? জিওমেট্রি করতেন না? জি 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 স্যার, ঠিক আছে। সার্কাম Circumference, যে yeah. কথাটা, এটা আসলে একটা রুট। সার্কাম এসে হচ্ছে আপনার সার্কেল থেকে। সার্কাম মানে হচ্ছে সার্কেল। তো সার্কামস্পেক্ট মানে সার্কেল বলতে এটা চারিপাশ। সার্কামস্ট্যান্স যেমন চারিপাশের অবস্থা, সার্কামস্ট্যান্সেস। চারিপাশের লেন্থ যেমন হচ্ছে সার্কামফারেন্স, আর চারিদিকে দেখা, তো চারিদিকে যে দৃষ্টি রাখার ব্যাপারটা, ওইটাই হচ্ছে যে সার্কামস্পেক্ট। তো যে তার চারিপাশে দৃষ্টি রাখে সে কি ধরনের মানুষ? সে খুব সতর্ক মানুষ না? চারিপাশে নজর রাখে যে, জি স্যার, সার্কামস। তো ওখান থেকে আসলে সার্কামস্পেক্ট মানে আসছে হচ্ছে সতর্ক। এরপরে আপনার আছে কনস্পিকিউয়াস। স্পিক, তো কনস্পিকিউয়াস হচ্ছে যে দর্শনীয় বা সহজে চোখে পড়ে, দৃষ্টি আকর্ষক এরকম কোন জিনিস। তো সে ঢাকার কোন একটা জায়গার কথা আপনি চিন্তা করেন যে সে ফার্মগেট। ফার্মগেটে আসলে আপনার সবচেয়ে আগে কোন জিনিসটা চোখে পড়ে?
বা আপনি যেখানে থাকেন তার আশেপাশে মানে ওই আপনার বাসা চেনেন কোন জিনিসটা দিয়ে, মানে ল্যান্ডমার্ক কোন জিনিসটা যেটা আপনি লাইক এয়ারপোর্ট হতে পারে। এয়ারপোর্ট। ওকে, ওকে। সো তাহলে জিনিসটা হচ্ছে যে আপনার বাসার আশেপাশের কনসপিকিউয়াস ফিচার হচ্ছে যে এয়ারপোর্টটা, ওইটা যে সেই কারণে কনসপিকিউয়াস হচ্ছে আপনার যে দৃষ্টি আকর্ষক বা সহজে চোখে পড়ে এরকম কোন জিনিস আর কি। ওকে, এরপরে আমরা দেখছি যে ডেসপিকেবল। এই ডি মানে হচ্ছে যে নিচু করা আর কি, কোনো কিছু আর কি। ডি স্পিক মানে নিচু দৃষ্টিতে দেখা। নিচু দৃষ্টিতে আমরা কোন জিনিসগুলোকে দেখি, যে জিনিসগুলি হচ্ছে ঘৃণ্য, নীচ বা জঘন্য এরকম। ডি স্পিক, ডেসপিকেবল ওইভাবে আসছে। ডেসপিকেবল হচ্ছে যে কোনো কিছু জঘন্য, ঘৃণ্য বা নীচ এরকম কোনো কিছু জিনিস। সেন্টেন্স দেওয়া আছে এখানে, ইট ওয়াজ ডেসপিকেবল অফ হার টু লাই অ্যাবাউট হার ফ্রেন্ড। স্পিশাস এটা অনেকেরই জানা আছে বোধহয়। স্পিশাস কি, যেটা দেখতে মানে আপাত দৃষ্টিতে ঠিক মনে হয় কিন্তু আসলে ঠিক না, এরকম। স্পেকটেকল আমরা একটু আগে আপনারা বলছেন যে এটা চমকপ্রদ প্রদর্শনী বা কৌতূহলোদ্দীপক বা কৌতূহলোদ্দীপক বলতে ইন্টারেস্টিং এই ধরনের। এটা যারা ক্রিকেট দেখেন, ইংরেজি কমেন্ট্রি টমেন্ট্রি শুনেন মাঝে মাঝে, ওয়াও দ্যাট ওয়াজ এ স্পেকটেকুলার শট, কমেন্টেটরদের এরকম বলতে শুনেন হয়তো, তাই না? পার্সপিকেশাস হচ্ছে পার্সন সম্পর্কে, যে কাউকে যদি আমরা পার্সপিকেশাস বলি সে হচ্ছে খুব একজন ইনসাইটফুল পার্সন বা দ্রুত সবকিছু বুঝে, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি আছে এরকম মানুষ আর কি। দেন হচ্ছে ইন্ট্রোস্পেকশন, এর আগে আমরা রেট্রোস্পেকশন দেখছি। ইন্ট্রো মানে হচ্ছে যে ইনসাইড, নিজের সেলফ অ্যানালাইসিস আর কি, নিজের চিন্তা ভাবনা এবং অনুভূতি পর্যালোচনা করা বা পরীক্ষা করা, এটা হচ্ছে যে আপনার ইন্ট্রোস্পেকশন। সেন্টেন্সটা দেখেন আরো ক্লিয়ার হবে মিনিংটা, যে হিজ ডিফিট ইন দ্য টুর্নামেন্ট led to long period of gloomy introspection. এখানে এলটা মিসপ্রিন্ট আর কি, ছোট হাতের হবে। টুর্নামেন্টে সে হেরে যাওয়ার পরে কি, যে তার ফেলিওর গুলো কোথায় কোথায় ছিল এটা নিয়ে সে লং পিরিয়ড ধরে সে পর্যালোচনা করছে, আত্মপর্যালোচনা করছে আর কি। গ্লুমি মানে কি? মেঘযুক্ত, অন্ধকারাচ্ছন্ন। বিষণ্ণ বা দুঃখময়। হ্যাঁ, অন্ধকারাচ্ছন্ন। এখন দেখেন যে এই রুট ধরে আমরা এই ইচ্ছামতো যে ওয়ার্ড শিখে যাইতেছি তা কিন্তু না, এই রুট ধরে আরো অনেক ওয়ার্ডই আসছে, বাট আপনার এক্সামের জন্য এগুলি দরকার নেই। এক্সামের জন্য যেগুলি দরকার নেই, আমাদের এই কোর্সের অবজেক্টিভ তো হচ্ছে যে ইংলিশের স্কিলটা ভালো করা, স্পেশালি এক্সামের জন্য। ওই ওয়ার্ডগুলো এখানে আনা হয় না। এই ওয়ার্ডগুলো যেগুলি, এগুলি থেকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমি এখানে রাখছি যেগুলি বিভিন্ন এক্সামের আগে এসে। স্পিশাস, এটা অনেক এক্সামে আসে, আমি একটা জায়গার সোর্স এখানে মেনশন করছি। অ্যান্টোনিম বের করতে হবে। বেসিক ব্যাংক লিমিটেডের 2009 এর পরীক্ষা এটা ছিল। অ্যান্সার কোনটা হবে দেখেন তো, যে আনফেইন্ড, সিগনিফিকেন্ট, ভ্যালিড, এগ্রিয়েবল। আনফেইন্ড। হ্যাঁ, স্পিশাস মানে তো হচ্ছে যে যেটা আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও ঠিক না, আসলে তার ঠিক মানে না। যেটাকে একটু ডিসিভ করে আমাদের এরকম একটা জিনিস, তাই না? আর কোনো কিছু যদি অকৃত্রিম অকপট হয় তাহলে তো সেটা তার উল্টা হবে। ওকে, সো এরপরে অ্যানালজি কোয়েশ্চেন একটা আছে, যে কনসপিকিউয়াস আর সি, এটা ইসলামী ব্যাংকের এক্সামে ছিল 2010 এ। এই দুইটা অ্যানালজি কোয়েশ্চেন এমনি কিভাবে সলভ করতে হয়? ফার্স্ট হচ্ছে যে আমাদের দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশন কি এটা বুঝতে হবে, তাই না? কনসপিকিউয়াস আর সি, কনসপিকিউয়াস হচ্ছে যে যেটা সহজে চোখে পড়ে এরকম, সি মানে হচ্ছে দেখা। যেটা সহজে দেখা যায় সেটা হচ্ছে কনসপিকিউয়াস। দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশন হচ্ছে এইটা, তাই না?
তাহলে স্যার ট্রান্সপারেন্ট আন্ডারস্ট্যান্ড, জি ট্রান্সপারেন্ট আন্ডারস্ট্যান্ড। ট্রান্সপারেন্ট আন্ডারস্ট্যান্ড, যেটা সহজে বোঝা যায় সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে ফাইন। সো রিলেশনশিপ গুলো চিন্তা করার সময় আমরা এটা আসলে এই যে কনসপিকুয়াস হচ্ছে যেটা সহজে সি করা যায় বা দেখা যায়, আর ট্রান্সপারেন্ট হচ্ছে যেটা সহজে আন্ডারস্ট্যান্ড করা যায়, বোঝা যায়। বাকিগুলো এই রিলেশনশিপ দিয়ে মিলতেছে না। রিপালসিভ হচ্ছে যেটা তাড়াতাড়ি সহজে ফরগেট করা যায়, প্রহিবিটেড হচ্ছে যেটা সহজে ডিসকাউন্ট করা যায়, এগুলি মিলে না। সিটা কিছুটা মিলে, যে ডিসেপটিভ হচ্ছে যেটা সহজে ডিলিউট করা যায়। আসলে ডিসেপটিভটা ডিলিউট করা যায় না, ডিসেপটিভটা আমাদেরকে ডিলিউট করে। ডিলিউট করা মানে হচ্ছে ডিসিভ করা। সো আপনি যেটা বলছিলেন ওইটাই অ্যান্সার, যে ট্রান্সপারেন্ট আন্ডারস্ট্যান্ড। পরের কোয়েশ্চেন, the board of directors were not fooled by the manager's dash argument. His plan was obviously dash. কারণ এখানে প্ল্যান সম্পর্কে এখানে বলতেছে যে বোর্ড অফ ডিরেক্টর তার প্ল্যানে বোকা বনে নেই, মানে তার প্ল্যানটা দিয়ে বোর্ড অফ জি স্যার, লুসিড ইনট্যাঞ্জিবল। লুসিড ইন্টেলিজিবল, এটা হবে। সি নাম্বার। আচ্ছা, সি বলছেন একজন। অলরাইট। আমরা সিটা ধরে যদি মেলাইতে চাই যে তার প্ল্যান ম্যানেজার স্পিশাস আর্গুমেন্ট, আর্গুমেন্টটা দেখতে এটা কনভিন্সিং মনে হয়েছিল বা ঠিক মনে হয়েছিল, কিন্তু আসলে ঠিক ছিল না, এবং এইটা দ্বারা তারা বোকা বনে নেয়। His plan was obviously untenable. Untenable মানে হচ্ছে যে insupportable, মানে যেটা ডিফেন্ড করা যায় না বা সাপোর্ট করা যায় না, এরকম একটা স্পিশাস জিনিসকে আসলে সাপোর্ট করা যাবে না, এবং সেইটা দ্বারা কারো বোকা বনার কথা থাকলেও এখানে বোর্ড অফ ডিরেক্টরস বোকা বনে নেয়। তাহলে এটা আসলে মিনিংফুল হচ্ছে। আর ডি তে আমরা দেখি লুসিড আর ইন্টেলিজিবল। লুসিড হচ্ছে ক্লিয়ার, স্বচ্ছ, তার আর্গুমেন্টটা স্বচ্ছ হয় না থাকা সত্ত্বেও বোর্ড অফ ডিরেক্টর এখানে বোকা বনে নেয়। আসলে স্পেশাল একটা জিনিস দিয়ে মানুষকে বোকা বানানোর প্রশ্ন আসে, কিন্তু লুসিড জিনিস দিয়ে এটার উদ্দেশ্য কি থাকে? বোকা বানানো। আর যে জিনিসটা লুসিড সেটা এই দুর্বোধ্য কিভাবে হবে? না, ইন্টেলিজিবল। হ্যাঁ, লুসিডটা আনইন্টেলিজিবল না, ইন্টেলিজিবল আছে, এটা ঠিকই আছে। লুসিডটা ইন্টেলিজিবল হইতে পারে, কিন্তু এটার উদ্দেশ্য তো কাউকে বোকা বানানো না। তো সেই কারণে ডিটা আবার মিলছে না এখানে। হ্যাকনাইড মানে কি? হ্যাকনাইড মানে গতানুগতিক। ব্যানাল আর হ্যাকনাইড দুটা একই ধরনের ওয়ার্ড। কোজেন্ট মানে হচ্ছে যেটা খুব অকাট্য বা জোরালো। ব্রিলিয়ান্ট মানে তো জানেন যে এটা উজ্জ্বল, বুদ্ধিদীপ্ত, এরকম। এক্সামে মাঝে মাঝে ভোকাবুলারির এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোয়েশ্চেন থাকে, এগুলির সাথে পরিচিত আপনারা? যে ওয়ার্ডের ডেফিনিশনটা দেওয়া থাকে আর ওয়ার্ডটা আপনাকে চুজ করতে হবে। এখানে দেওয়া আছে যে অ্যাকশন অফ লুকিং ব্যাক আপন দ্য পাস্ট। এমবিএম এ আসছিল এটা 2010-এ। রেট্রোস্পেকশন। রেট্রোস্পেকশন একটু আগে আমরা পড়ছি, তাই না? সো এইভাবে রুট ধরে ধরে অনেক ওয়ার্ডই কিন্তু পড়া যায়। আপনার এখানে আমরা যে 800 ভোকাবুলারি পড়ার কথা বলছি পুরো কোর্সের মধ্যে, এই 800-র মধ্যে আমরা মোটামুটি 350 ওয়ার্ড, 300 থেকে 350 ওয়ার্ড ধরে রাখেন আমরা পড়বো হচ্ছে রুট ধরে। এবং রুট আমরা যেভাবে পড়লাম এটা সম্পর্কে আপনাদের ইমপ্রেশনটা কি বলেন তো আপাতত? যে
অ্যাপ্রোচটা কি ইফেক্টিভ মনে হয়, মানে এইভাবে কি পড়া যাবে এরকম মনে হয়, পড়ে মনে রাখা যাবে, মনে রাখার জন্য কি হেল্পফুল নাকি হেল্পফুল না? জি স্যার, এভাবে পড়লে মনে থাকবে মনে হয়। এভাবে পড়লে মনে রাখা আসলে অনেক সহজ হয়ে যাবে, তাই না? জি স্যার, অনেক সহজ হবে ব্যাপারটা। রাইট, রাইট। আমরা ধরেন ওইখানে একটা ওয়ার্ড দেখলাম ট্রান্সলুসেন্ট, প্রতিটা লেসনের মধ্যে এরকম কিছু না কিছু জিনিস পাবো আর কি। এখানে অ্যাকচুয়ালি আরো ছিল, আমি এটা নিয়ে আর ডিসকাস করি নাই। এখানে ধরেন যে গ্রামারের প্রথম যে কোয়েশ্চেনটা দেখছিলাম আমরা, যে ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়ালস, এই ট্রান্সলুসেন্ট মানে কি? পরিষ্কার, পরিষ্কার, কিন্তু এখানে স্বচ্ছ। বলছে যে ওয়ান ক্যানট সি থ্রু ট্রান্সলুসেন্ট ম্যাটেরিয়াল। এটা যদি পরিষ্কার বা স্বচ্ছ হয় তাহলে এর ভিতর দিয়ে দেখা যাবে না কেন? ও, তাহলে কি উল্টো হলো? আবার ট্রান্স দেখে মনে হয় যে ওরকমই হওয়ার কথা, তাই না? জি, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি বাংলায় আমরা ঈষদচ্ছ একটা শব্দ আছে না, মানে ঈষৎ স্বচ্ছ। অল্প বিভিন্ন অফিস টফিসে যে ডোর লাগানো থাকে দেখবেন যে ওইটার ভিতর দিয়ে লাইট পাস করে, কিন্তু ওই পাশে কে আছে দেখা যায় না। বা গ্লাসের মধ্যে স্টিকার লাগিয়েও ট্রান্সলুসেন্ট বানানো হয় আর কি। ট্রান্সপারেন্ট হচ্ছে যে আপনি এক পাশ থেকে আরেক পাশে দেখতে পাচ্ছেন, আর ট্রান্সলুসেন্ট হচ্ছে যে আপনার লাইট পাস করতেছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। ট্রান্সলুসেন্ট গ্লাস নিশ্চয়ই সবাই দেখছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এই যে এল ইউ সি দেখতেছেন, এই এল ইউ সি বা এল ইউ এস, কোন কোন ওয়ার্ডে আবার এটা হয়ে যায় এল ইউ এম। এই রুট গুলো এটা কোন ওয়ার্ডের মধ্যে থাকলে পারে সেটার মিনিং হয় হচ্ছে লাইটের সাথে রিলেটেড। তো এখন আমি কয়েকটা ওয়ার্ড বলি, দেখেন কতগুলো পরিচিত। লুমিনাস, এটা কি পরিচিত? হ্যাঁ, লুমিনাস জি মানে স্যার, কি? উজ্জ্বল। আলো ছড়ায় এরকম। হ্যাঁ, উজ্জ্বল, রাইট। আলো ছড়ায় এরকম, তাহলে এটা লাইটের সাথে রিলেটেড, তাই না? ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট করা কি? ইলাস্ট্রেট, মানে বর্ণনা করা। ইলাস্ট্রেট করা হচ্ছে, হ্যাঁ, বর্ণনা করা, স্পেশালি আপনার গ্রাফ, চার্ট, এগুলির সাহায্যে বর্ণনা করাতে আমরা ইলাস্ট্রেট করা বলি। তো এটা কোনো কিছু ব্যাখ্যা করা, মানে বর্ণনা করা, ব্যাখ্যা করা। বর্ণনা করা, ব্যাখ্যা করা, এইটা ধরেন বাংলা একটা ওয়ার্ডও কিন্তু আছে যে আপনার আলোকপাত করা। আলোকপাত করা মানে তো কোনো কিছুর উপরে টর্চ লাইট মারা এরকম তো না, তাই না? এটা আসলে বিশ্লেষণ বা ব্যাখ্যা করা। সো ইলাস্ট্রেট বা এলুসিডেট আর একটা ওয়ার্ড আছে, ই এল ইউ সি আই, এলুসি, এল ডি সি আই ডি এ টি ই। তো এখানে ওই যে লুসিড, এলুসিডেট, এটাও কিন্তু আবার ওই যে আলোকপাত করা, ব্যাখ্যা করা, এরকম বিশ্লেষণ করা। ইলুমিনেট, লুমিনাস থেকে আসে ইলুমিনেট। ইলুমিনেট করা হচ্ছে যে কাউকে কোনো বিষয়ে অবগত করা বা কোনো কিছু আলোকিত করা, উজ্জ্বল করা, এরকমও হয় আক্ষরিক অর্থে। তো রুট ধরে আমরা চাইলে কিন্তু এই যে একটা রুট ধরেই অনেকগুলো ওয়ার্ড শিখতে পারি। এটা মনে রাখার কাজটা অনেক সহজ হয়ে যায় এটা করে। তো ওভারঅল কোর্সে আমরা আমাদের টার্গেট কি বলেন তো, যে গ্রামারের বেসিক সম্পর্কে ভালো একটা আইডিয়া নেওয়া, বেসিক্যালি ইংলিশের বেসিকটা ডেভেলপ করা, সাথে সাথে হচ্ছে যে এক্সামে যে ধরনের কোয়েশ্চেন আসে সেগুলি ভালো করে যাতে পারা যায় এক্সামে কম সময়ের মধ্যে এবং সঠিকভাবে যাতে পারা যায়, ওরকম একটা স্কিল ডেভেলপ করা, ভোকাবুলারি বিল্ড করার সাথে সাথে 24টা ক্লাসে আমাদের যদি ঠিক মতো কেউ লেগে থাকেন, ঠিক মতো যদি কন্টিনিউ করেন, কোর্সের যে অবজেক্টিভ গুলি সবগুলি ফুলফিল হবে আর কি। আমরা এখানে গ্রামারের সব ধরনের রুল প্র্যাকটিস করবো। 800 কোয়েশ্চেন আমি বলছি, অ্যাকচুয়ালি এইটা 800 প্লাস হবে। ধরে নেন আমরা মোটামুটি 1000 এর কাছাকাছি প্র্যাকটিস কোয়েশ্চেন এখানে ডিসকাস করব, সলভ করব, এবং সাথে সাথে ভোকাবুলারি শেখার টার্গেট আমাদের কতগুলো ওয়ার্ড শেখার? 800। 800। ওইটাও 800।
সো প্রতিটা ক্লাসে আমরা যদি মোটামুটি আজকে দেখেন যে আধা ঘন্টার মতো আমরা শর্ট একটা লেসন দেখছি, ওখানে কিন্তু মানে 12-13টা ওয়ার্ড আমাদের দেখা হয়ে গেছে। অন এভারেজ আমরা যদি 30টা করে ওয়ার্ডও দেখতে পারি, 24টা ক্লাস কিন্তু যথেষ্ট এটা কভার করার জন্য। আর কিছু ক্লাস থাকবে স্পেসিফিক্যালি ভোকাবুলারি নিয়ে, যেমন অ্যানালজি ক্লাস বা সেন্টেন্স কম্পিটিশনের ক্লাস, ওখানে ভোকাবুলারি কোয়েশ্চেন আরো বেশি শেখা হবে। তো একটু একটু করে মানে স্টেডি পেসে আমরা আহ, শিখতে থাকলে এই টার্গেট গুলো ইজিলি অ্যাচিভ করে ফেলতে পারবো। সো আজকে আমাদের ডিসকাশন এখানেই শেষ করব। আপনাদের কোয়েশ্চেন থাকলে এখন বলেন। স্যার ক্লাস টাইমিংটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, এটা কি ঠিক কথা? ক্লাসের টাইমিংটা ওকে, 7:30, এটা তো ওকে বোধ হয় না টাইম হিসাবে? জি স্যার, ওকে। ওকে, 7:30 নিয়ে কারো প্রবলেম আছে কিনা? স্যার একটু আর্লি হয়ে যায় বোধহয়। একটু আর্লি মানে কি অফিস শেষ হয় না বা এরকম কোনো ইয়ে হ্যাঁ, থাকে? মানে এসে মানে একটু ফ্রেশ হয়ে দেন তো আসলে স্টার্ট করতে হয়, সেটা একটু আর্লি হয়ে যায়। মানে এটা আমার ব্যক্তিগত মতামত, এখানে তো অনেকেই রয়েছে। ওকে, 7:30 আমরা দেখি, আহ, এটা হয়তো 8টা করা যেতে পারে, বাট 8টা ছাড়া অন্য কোনো দিন আহ, এরপরে আবার নেওয়া পসিবল হবে না। তো এটা কনসিডারেশনে থাকলো আমার, যে 8টায় করা যায় কিনা। আর স্যার আমি বেসিক্যালি হ্যালো স্যার। IBM এর জন্য জয়েন করেছি স্যার। IBMBA এর জন্য ভেরি গুড। জি স্যার। স্যার তো প্র্যাকটিস কোশ্চেনে স্যার একটু যদি MBA এর কোশ্চেনও কিছু আনেন স্যার, তাহলে জিনিসটা হেল্পফুল হবে আমার জন্য। প্র্যাকটিস কোয়েশ্চেনে MBA যদি IBM প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে একটু ডিসকাশন করেন, তাহলে স্যার এটা হেল্পফুল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ওগুলি লেকচার ম্যাটেরিয়ালের মধ্যেই আছে। লেকচার ম্যাটেরিয়ালের মধ্যে এমনি আপনার এগুলি প্লাস প্র্যাকটিস কোয়েশ্চেনের মধ্যে আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো থেকে অনেক কোয়েশ্চেনই এখানে ইনক্লুড করা আর কি। আর IB এর এমনিতে জানেন বোধহয় যে গত কয়েক বছর ধরে, বেশ কয়েক বছর ধরে এই যে গাইড টাইড গুলি বের হচ্ছে, ওরা কিন্তু আর IB এর কোয়েশ্চেন এখন ওইভাবে সরাসরি পায় না, কোয়েশ্চেন গুলো বাইরে আসে না। বরং যারা এক্সাম দিয়ে আসে তারা নেটে যতটুকু শেয়ার করে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ওইগুলো ধরে কিছুটা আইডিয়া পাওয়া যায়। হুবহু কোয়েশ্চেন ওখান থেকে খুব একটা পাওয়া যায় না এখন। জি But স্যার। যেগুলো অ্যাভেলেবল আছে কোর্সে, ওগুলো অবশ্যই ডিসকাস করবো আমি। ওকে স্যার। স্যার এই কোর্সটার পরে বাংলাদেশ ব্যাংকের এক্সাম গুলোতে এবং BCS এর এক্সাম গুলোতে আমরা বেনিফিশিয়ারি কিভাবে হতে পারে বা কোনো ল্যাকিংস আপনার স্পিকারটা মিউট হয়ে গেছে, আর কোয়েশ্চেনটা আমি পুরোপুরি শুনতে পাই না। বাংলাদেশ ব্যাংকের এক্সাম নিয়ে কিছু বলতেছিলেন আপনি? জি স্যার। হ্যাঁ, কি বলছিলেন? কোয়েশ্চেনটা পুরোপুরি আসে না, আপনার স্পিকারটা মাইক্রোফোনটা আবার মিউট হয়ে গেছে। আনমিউট করে একটু বলেন। অলরাইট, আমি রিপিট করছি। বাংলাদেশ ব্যাংকের এক্সাম এবং BCS এক্সামের ইংলিশ পার্টটাতে হ্যাঁ। আমরা আর কোনো কিছু আর অ্যাড করতে হচ্ছে কিনা ভোকাবুলারি এন্ড গ্রামার পার্টে? ভোকাবুলারি গ্রামার পার্টে আমরা কোর্সে যা শিখবো, এটা BCS এবং বাংলাদেশ ব্যাংকের এক্সামের পুরোটাই, মানে ওখানে ভোকাবুলারি রিলেটেড এবং গ্রামার রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আসে সবই কাভার করবে আর কি। বাট BCS এর ইংলিশের জন্য আপনার বাড়তি কিছু জিনিস এমনি মুখস্থ করতে হয়। ওখানে যেমন লিটারেচারের রিলেটেড কিছু কোয়েশ্চেন আসে, যে এটা কোন লিটারেচার ব্যাপারটা বাদ দিয়েই ওটা বাদ দিলে বাকি যা থাকে এটা কোর্সে পুরোটাই কাভার করবে আর কি।